আরেকটি বিষয় আমি বলতে চাই, আপনি ছাত্র রাজনীতি করেছেন, ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের মুখপাত্র ছিলেন। সেই কারণে আপনার কাছে প্রশ্নটা বেশি অনেকটা যৌক্তিক। সেই প্রশ্নটা হলো যে ছাত্ররা রাজনীতি করবে, ছাত্ররা তাদের অধিকার নিয়ে রাজনীতি করবে, প্রয়োজনে দেশের জন্য, সরকার পরিবর্তন হোক, গণতন্ত্রের জন্য হোক, একটা সময় ছাত্ররাও এই জাতীয় ইস্যুতে যোগ হয়ে যায়। আমরা বিভিন্ন সময় দেখেছি ৭১ পূর্ব, আমাদের মুক্তিযুদ্ধ পূর্ব ছাত্র আন্দোলন, এছাড়া স্বৈরাচার বিরোধী আন্দোলন, আমরা সব ক্ষেত্রেই দেখেছি ছাত্রদের ভূমিকা আছে, ভূমিকা যে নেই তা নয়। কিন্তু ছাত্ররা তো অল টাইম পলিটিক্স করবে না, ছাত্ররা তো ফুল টাইম পলিটিক্স করবে না, তারা একটা ধাপে ধাপে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো রাজনীতিবিদ হয়ে গড়ে উঠবেন, দেশের ভবিষ্যৎ হবেন। তাহলে এই যে ছাত্রদের অল টাইম পলিটিক্স, এটা কি দেশের জন্য, একজন ছাত্র, সাবেক ছাত্র নেতা হয়ে আপনি কি বলবেন যে এটা কি দেশের জন্য আসলে ইতিবাচক কিছু বয়ে আনছে বা ভবিষ্যতে আনবে? কি মনে হয় আপনার? এটা তো আপনি আমাদের যে অনুজদের চাওয়া, সেই চাওয়াটাই বলেন। ওনাদের এক সময় চাওয়া ছিল, কিন্তু এখনো তো তারা ছাত্র। ওনাদের একসময় চাওয়া ছিল রাজনৈতিক দল গঠন করার আগে যে লেজর ভিত্তিক ছাত্র সংগঠন থাকবে না। আজকে এনসিপি যে ভাষায় কথা বলে, একইভাবে ছাত্র সংগঠন, জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠন একইভাবে কথা বলে, কিন্তু একই ভাষায় কথা বলে, যার অন্তর্নিহিত মিনিং একই থাকে। আমার আবার এই কথাটা জানবার খুব ইচ্ছা যে আসলে একটা ছাত্র অবস্থায় সে কিভাবে একটি দলের, আমি শেষ করছি না, দ্বিচারিতা কোথায় অনেক জায়গায় আসলে ওনাদেরকে নিয়ে কথা বলা আমার জন্য একটু, আমার জন্য যেহেতু আমার স্নেহাস্পদ অনুজ। আর আন্দোলন সংগ্রাম যদি বলি, যতগুলো মিছিলের স্লোগান দিয়েছি ততগুলো মিছিল করার অভিজ্ঞতা হয়তো ওনাদের তৈরিও হবে না। কবে হবে তাও জানি না আমরা। তো আজকে তো রাষ্ট্র পরিচালনা আমরা নানানভাবে করেছি, ছাত্র প্রতিনিধি উপদেষ্টাও রয়েছেন। আসলে ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আপনার ছাত্রদের ম্যান্ডেট নিয়ে হয়েছেন কিনা এটা বুঝতে হবে। কিন্তু ছাত্র প্রতিনিধি আপনারা আর আমরা কি ছিলাম? আমি যখন ফ্যাসিবাদ বিরোধী ছাত্রকে গড়ে তুলি 15টি ছাত্র সংগঠন নিয়ে, ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে, যাদের এক একজন নেতার কর্মী ওনারা, তো ওনাদের সেই নেতারা আজকেও কিন্তু জনপ্রতিনিধি হবে কিংবা কোনো একটি জায়গায়, রাষ্ট্রের সাংবিধানিক জায়গায় যেতে হবে, এই মানসিকতা নিয়ে তারা পলিটিক্স করছে না। তারা শুধু দেশপ্রেমকে ধারণ করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্রকে, ওই সময়ের নেতারা আজও কিন্তু বিভিন্ন সংগঠনের সাথে আছে, শুধুমাত্র দেশপ্রেমকেই ধারণ করে, দেশটাকেই ধারণ করে। আমরা যাদেরকে মহান নেতা মনে করেছিলাম এবং আমরা আশান্বিত হয়েছিলাম জাতি হয়তো বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আরও একটি প্রগতিশীল অংশ পেয়েছে, যে অংশটা হয়তো এই দেশ যাতে বিপদগামী না হয়, বারবার তারা হয়তো দাঁড়িয়ে যাবে। কিন্তু তারা যখন দেশ পরিচালনার অংশ হতে চায়, দেশকে গাইড করার অংশ হতে চায় না। কারণ এইটা হলো একটা মোহ। এই মোহটা এত দ্রুত তৈরি হবে, এটা দুর্ভাগ্যজনক। এটা তো দেশের জন্য নেতিবাচক, নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। এটা ফুল একটা জেনারেশন। আমি নামটা প্রকাশ না করি, যখন এই বিষয়গুলো নিয়ে এই যে নতুন রাজনৈতিক দল গঠন হয়, ওনাদের যারা ওয়েল উইশার তারা অনেকেই আমার সাথে কথা বলেছেন। তো আমি ওনাদেরকে একটা পরামর্শ দিয়েছিলাম যে আপনারা একটা শ্যাডো গভর্নমেন্ট থাকেন, সারা বাংলাদেশের সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের চাওয়া হলো এই যে প্ল্যাটফর্মটি আপনারা গড়ে তুলেছেন, এটি একটি শ্যাডো গভর্নমেন্ট হিসেবে ভালো হতে পারত, যাতে করে যেই গভর্নমেন্টেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে তা যাতে বিপদগামী না হতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে নিলেন, একইভাবে একটি রাজনৈতিক দল গঠন করলেন এবং দল গঠন করে নানানভাবে তাদের নানান সমালোচনা চলে আসে, নানান করাপশনের কথা চলে আসে, যেটা একজন ছাত্র হিসাবে আমার কাছে খুবই লজ্জাজনক এবং দুর্ভাগ্যের বলে আমি মনে করি। আর বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে 17 বছর যেহেতু ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি, সেই সংগ্রামের অংশীদার হিসেবে আমি বলতে চাই বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো প্রকার তালবাহানা করে লাভ নেই। কারণ হলো আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেই আমার জনপ্রতিনিধি নির্বাচন করবো, আপনার কথায় নয়। দেশ কোনো অগণতান্ত্রিক শক্তির কাছে থাকবে, দেশ কোনো অপশক্তির কাছে থাকবে, দেশ কোনো নির্বাচনহীন কোনো সরকারের কাছে থাকবে, এটা দীর্ঘ সময় হতে পারে না। এটা গণতন্ত্র কোনো মানুষ, দেশপ্রেমিক মানুষ নিশ্চয়ই চাইতে পারে না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ভরসা রাখি, কিন্তু আমরা অবশ্যই আশঙ্কা করছি এই কারণে সংস্কার করতে 10 মাস পার হয়ে গেল। আপনি তো নিশ্চয়ই অবগত আছেন, একটি ইন্টারিম গভর্নমেন্ট কিংবা একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা তত্ত্বাবধায়ক সরকার, আপৎকালীন সরকার, সংকটকালীন সরকার, বিপ্লবের সরকার, যেই নামে বলি, এটা একটি মেয়াদ সীমা থাকে। এটা নিশ্চয়ই দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প হতে পারে না।
এটাকে যদি আমরা একটা প্রকল্প হিসেবে ধরে নেই এবং প্রকল্পের বয়স সীমা বা মেয়াদ সীমা বাড়াতেই থাকি, তাহলে কিন্তু এই প্রকল্পটা একদিন ভেস্তে যাবে। এবং গণমানুষের আকাঙ্ক্ষিত যে জিনিসটি নির্বাচনে দিতে হবে, অনেকেই যারা আজকে সমাদৃত আর ধিকৃত হবে। আসলে সবশেষ প্রশ্ন, আমরা অনুষ্ঠান শেষ করব, অল্প কথায় আশা করি উত্তর দিবেন। সেটি হলো যে এই যে সংকট, মানে নির্বাচন কবে হবে, ডিসেম্বরে নাকি জুলাইয়ে, এই নিয়ে একটা সংকট এখনো চলমান, সেই সংকটটি এখনো শেষ হয়নি। আপনার কি মনে হয় আসলে ডিসেম্বরে কি বিএনপি নির্বাচন আদায় করতে পারবে? নির্বাচনটা বিএনপিরই দাবি না, সমগ্র বাংলাদেশের মানুষের। যদিও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটা ভুল বা বক্তব্য উপস্থাপন করেছেন, বলছেন একটি দলে ডিসেম্বর নির্বাচন চায়। তো আমি যদি এটা ক্লারিফাই করি, শুধু একটি দলে চায় না, বাকি সবাই চায়। আর উনি যে দুইটা দলকে খুব গুরুত্ব দিচ্ছেন, নিবন্ধনহীন দুইটি দল, খুব দুর্ভাগ্যজনকভাবে বিএনপির সাথে অনেক নিবন্ধিত দলও কিন্তু নির্বাচন ডিসেম্বরে চেয়েছে, এবং 53টি দল কিন্তু মানে ওই সময়ে চেয়েছে ডিসেম্বরে। এখন প্রায় শতাধিক দল চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন হোক, কিন্তু ততটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, এক। আর দুই হলো, জুনে যদি নির্বাচনের কথা আপনি চিন্তা করেন, তাহলে বাংলাদেশের নির্বাচনের বাস্তবতা নেই। কারণ হলো এসএসসি পরীক্ষা, ঈদ উল ফিতর, এরপরে আপনার বর্ষাকাল, সব মিলে এই সিজনে কখনো কোনো নির্বাচন আমরা অনুষ্ঠিত হতেও দেখিনি। তো এই ধরনের এক্সপেরিমেন্টাল ইলেকশন হওয়ার বাংলাদেশে বাস্তবতা নেই। বাংলাদেশের মানুষ পরীক্ষিত, বাংলাদেশের মানুষ এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে। আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই উপদেষ্টা মণ্ডলী ঘোষণা করে যে আগামী অক্টোবরে নির্বাচন, সেই নির্বাচন বাস্তবায়ন করা বাংলাদেশে সম্ভব। আরও 6 মাস হাতে রয়েছে, এত সময় কোনো কারণেই প্রয়োজন নেই। আপনার নির্বাচনের জন্য সবচেয়ে জরুরি জিনিস হলো, যদি আমি বলি, পুলিশ প্রশাসন এসব সংস্কার করতে এত সময় লাগার কথা না। একটা কথা খুব মনে করিয়ে দিই, এ ধরনের সংস্কার প্রস্তাবনা আনতে সংস্কার বাস্তবায়ন করতে করতে যদি দীর্ঘমেয়াদী সময় নেন, আপনাদের মনে করে দিতে চাই, প্রশাসনের ভিতরে কিন্তু ফেসিবাদের অংশ এখনও রয়েছে। এবং যদি আপনি জাতীয়তাবাদের শক্তি, দেশপ্রেমিক শক্তিকে উপেক্ষা করতে চান, তারপরে যে শক্তিটি আপনি প্রশাসনে পাবেন সেটি হলো দেশবিরোধী শক্তি, ফেসিবাদের দোসর। এখন আপনারা যদি দেশপ্রেমিক হন, আপনাদেরকে ভাবতে হবে আপনি কি এই দেশপ্রেমিক শক্তির সাথে থাকবেন, নাকি বিরাজমান যে ফেসিবাদের দোসর রয়েছে তাদেরকে সাথে নিয়ে দীর্ঘ সময় চলবেন। আপনি সংস্কার করার কথা বলতেছেন, আপনি সেই ফেসিবাদেরই তো সংস্কার করছেন না। কোন সংস্কারের কথা বলছেন আপনি? সংস্কার তো বাংলাদেশের মানুষের প্রয়োজন হতে হবে। বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকার দেখতে চায়। যদি না আপনার বিশ্বাস না হয়, আপনি নিশ্চয়ই আপনার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমি বলছি, আপনার ওই গণ্ডি থেকে বের হয়ে আপনি যদি প্রত্যন্ত অঞ্চলে যান, গ্রাম অঞ্চলে যান, শহরে যান, আপনি টি স্টলে যান, আলোচনা দেখবেন একটি নির্বাচিত সরকারের আলোচনা, ভোট দেওয়ার আলোচনা। আর আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে বলতে চাই, আমরা প্রায় 4.5 কোটি তরুণ যারা নবীন ভোটার হয়েছি, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তারা আগের প্রজন্মে তারা অনেকেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুতরাং ওনারা হয়তো আমাদের আকাঙ্ক্ষা বুঝতেছেন না। আমরা ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছি। আমরা যে কোনো মূল্যে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাই। সেজন্য অনতি বিলম্বে এই 4.5 কোটি তরুণের ভোটাধিকারকে ধারণ করে, গণমানুষের ভোটাধিকারকে ধারণ করে একটি নির্বাচনী রোডম্যাপ আপনি ঘোষণা করেন। এটি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে আমার বলা। ধন্যবাদ সাইফ মাহমুদ জুয়েল, আপনি আমাদেরকে অনেক মূল্যবান সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন। অন্য কোনো দিন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।